সো বেসিক্যালি আমরা কি পড়ছিলাম, আমরা লাস্ট পড়ছিলাম রাসায়নিক গণনা। এই চ্যাপ্টারের মূল বক্তব্য কি ছিল আরেকবার মনে করে নিই। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া কিছু তথ্য দিয়ে দেবে, কিছু তথ্য বের করতে বলবে, মানে এই পদার্থের সাথে এই পদার্থ মিশিয়ে অমুক পদার্থ তৈরি হয়েছে, তাহলে এটা কিছু পরিমাণ, এটা কিছু পরিমাণ হলে ওটা কত পরিমাণ হবে, মানে একটা ভর বের করতে দেওয়ার ব্যাপার থাকে, ভর কেজি বা গ্রামে, বেসিক্যালি গ্রামে। সেকেন্ডলি বের করতে দেয় আয়তন, আয়তন রিলেটেড এসটিপিতে। থার্ড হতে পারে মোল সংখ্যা, আজকে বেশ কিছু অঙ্ক দেখব মোল সংখ্যা রিলেটেড, মোল সংখ্যা। আর একটা ব্যাপার এখানে আমরা আজকে করতে গেলে পাবো বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্ব রিলেটেড অঙ্ক। রাসায়নিক বিক্রিয়ার মধ্যেই পড়ছে বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্ব, ওই দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের ওপর বেস করে কিছু অঙ্ক রয়েছে। ঠিক আছে, চলো আজকের বেশ কিছু ফ্রেশ নতুন অঙ্ক আছে, খুব ভালো লাগবে। সো স্টার্ট করা যাক, লেটস হ্যাভ দ্য প্রেজেন্টেশন। স্ক্রিন আসছে তো? হ্যাঁ স্যার। গুড। সো রাসায়নিক গণনা, চল কোয়েশ্চেন 1 এটা আমরা করে নিয়েছি, লাস্ট হয়েছিল 3.4 গ্রাম, এইটা লাস্ট হয়েছিল তাই তো? হ্যাঁ স্যার। বাষ্প ঘনত্ব রিলেটেড অঙ্ক আমরা অলরেডি করে ফেলেছি। চলো কোয়েশ্চেন নাম্বার 7 থেকে স্টার্ট হচ্ছে তাহলে। কোয়েশ্চেন নাম্বার 7 আগে দেখে নাও, আমি বুঝিয়ে দিই তারপরে সলভ করবে। বলছে 84 গ্রাম লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণে হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে? উৎপন্ন গ্যাসের এসটিপিতে আয়তন নির্ণয় করো। আচ্ছা, তাহলে প্রশ্ন পড়েই আগে বুঝতে হবে কার সাথে কার বিক্রিয়ার কথা বলা হচ্ছে। লোহিতপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম, লোহিতপ্ত মানে হচ্ছে প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আয়রন মানে এফি, তার উপর দিয়ে স্টিম, স্টিম মানে হচ্ছে সিম্পলি জল, H2O, চালিত করলে তৈরি হয় ফেরোসোফেরিক অক্সাইড, এর নাম হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড, ফেরোসোফেরিক অক্সাইড, ফেরোসোফেরিক অক্সাইড এটা তৈরি হয়, আর তার সাথে তৈরি হয় হাইড্রোজেন, হাইড্রোজেন। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বলেছিলাম যে বিক্রিয়াগুলো তোমাকে জানতে হবে, বিক্রিয়াগুলো যদি আগে থেকে মনে থাকে বা আগে থেকে জানো যে কিভাবে কি মেশালে কি তৈরি হয়, তবেই রাসায়নিক গণনাটা খুব ইজি লাগবে, বাকি তো আর সবই ঐকিক নিয়ম এখানে। এবার ব্যালেন্স করার পালা। এখানে দেখতে পাচ্ছি লোহা এফি আছে 3টে, এখানে আছে একটা, তাহলে খুব সহজ পদ্ধতি এখানে একটা 3 দিয়ে দেওয়া, এখানে একটা 3 দিয়ে দেওয়া। আচ্ছা, তারপরে এইখানে অক্সিজেন আছে 4টে, এইখানে অক্সিজেন আছে একটা, তাহলে এইখানে একটা জাস্ট 4 দিয়ে দিলেই অক্সিজেন ম্যাচ করে গেল। যেই 4 দিলাম এখানে হাইড্রোজেন হয়ে গেল 4 দুগুণে 8, এখানে আছে 2টো, তাহলে এখানেও একটা 4 বসিয়ে দিলে আমাদের ব্যালেন্স কমপ্লিট, আমরা ব্যালেন্স করে ফেললাম। এবার কি কাজ, এবার দেখতে হবে প্রশ্ন পড়ে কার সাথে কাকে রিলেট করতে বলেছে। বলেছে 84 গ্রাম লোহিতপ্ত আয়রন, মানে আয়রনকে নেব, আয়রনকে নেব, উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন, হাইড্রোজেনকে নেব, হাইড্রোজেনকে নেব। ঠিক আছে, আয়রনকে নেব, হাইড্রোজেনকে নেব, বাকিগুলো ফালতু ফালতু ওদের ভর লিখে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। এবার প্রশ্ন হচ্ছে 3টে আয়রন আছে, 3টে আয়রন আছে, একটা আয়রন এর ভর কত জানা আছে? একটা আয়রনের ভর স্যার 56 গ্রাম। 56 গ্রাম। একটা আয়রনের ভর হচ্ছে 56 গ্রাম। এখানে কোশ্চেনের পাশে আমরা লিখে রাখবো Fe ইকুয়ালস টু 56। কয়েকটা মৌলের মনে রাখতে হবে, ওগুলো আমরা করতে করতে শিখে যাব। 56 গ্রাম,
তাহলে হিসাব করে দেখা যাচ্ছে 3×5 = 15, 3×6 = 18, তাহলে 168 গ্রাম আসছে আমাদের কাছে। আচ্ছা, আর হাইড্রোজেনের হচ্ছে H2 2 গ্রাম, মানে একটা হাইড্রোজেনের 1 গ্রাম, তাহলে দুটো করে 4টে, 8টা হাইড্রোজেন 8 গ্রাম, 8 গ্রাম মিটে গেল। আচ্ছা, 84 গ্রাম রয়েছে, তাহলে এরকম কোয়েশ্চেন মার্ক দিয়ে 84 গ্রাম থেকে কতটা সেটা বের করব। ঠিক আছে, আমরা কিভাবে লিখব? আমরা বলবো 168 গ্রাম Fe থেকে প্রাপ্ত H2 এর পরিমাণ, কি পরিমাণ হাইড্রোজেন পাচ্ছি না 8 গ্রাম, 8 গ্রাম, সুতরাং 84 গ্রাম Fe থেকে প্রাপ্ত H2 এর পরিমাণ, সিম্পলি কোনাকুনি গুণ, 84 × 8/168। আচ্ছা, 84-কে যদি 2 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 2কে 8 দিয়ে করলে 4, তাহলে হিসাব করে দেখা যাচ্ছে 4 গ্রাম, 4 গ্রাম। এটা বক্স করে রাখি, বেরিয়ে গেল। প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি, হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। এটা হলো ফার্স্ট পার্ট, এখানে দিয়ে দিলাম ফার্স্ট পার্ট বুলেট। সেকেন্ড বলছে উৎপন্ন গ্যাসের এসটিপিতে আয়তন নির্ণয় করো। উৎপন্ন গ্যাসের এসটিপিতে আয়তন নির্ণয় করো। আচ্ছা, এটা কিভাবে করা যেতে পারে? এটা কিভাবে করা যেতে পারে বল? স্যার 1 মোলের গ্রাম কত, তারপর সেখান থেকে 4 গ্রামেরটা বের করতে হবে। ভেরি গুড, ভেরি গুড। বেসিক্যালি আয়তন বা মোল সংখ্যা বের করার জন্য আমি সাজেস্ট করি একটা সিম্পল মোলের হিসাব রাখতে। 1 মোল হাইড্রোজেন মানে কত গ্রাম হাইড্রোজেন না সিম্পলি 2 গ্রাম হাইড্রোজেন, মানে কত লিটার হাইড্রোজেন, সিম্পলি 22.4 লিটার হাইড্রোজেন, যেটা এসটিপিতে, 22.4 লিটার। তাহলে আমাদের কত সংখ্যক বেরিয়েছে? আমাদের বেরিয়েছে 4 গ্রাম, 4 গ্রাম। তাহলে একদম সোজা ভাষায় ডাইরেক্ট লিখে দেবো 4 গ্রাম হাইড্রোজেন, মানে সুতরাং দিয়ে কোনাকুনি গুণ, 4 × 22.4/2, এটা কেটে গেল। তাহলে বুঝতে পারছি ব্যাপারটা দাঁড়াবে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 লিটার হাইড্রোজেন। তাহলে লাস্টে এইসব প্রশ্নের অ্যান্সার লেখাটা এখনকার স্যাররা খুব প্রেফার করেন। তাহলে বলতে হবে যে নির্ণেয় H2 এর ভর, কত ভর পেয়েছি আমরা না 4 গ্রাম। নির্ণেয় H2 এর আয়তন কত না 44.8 লিটার, ব্র্যাকেটে এসটিপি। এই হলো পুরো অঙ্ক। বোঝা গেল? হ্যাঁ স্যার। গুড, চলো লিখে নাও। না স্যার, আরেকটু বাকি আছে। ওকে ওকে, ওই উপরে নামটা লিখেছিস, ফেরোসোফেরিক অক্সাইড? হ্যাঁ স্যার, লিখেছি। গুড। স্যার হয়ে গেছে। চলো নেক্সট পেজ। স্যার হয়ে গেছে। ভেরি গুড, বুঝে গেছে সামটা? হ্যাঁ স্যার। একদম সাবাস, সুন্দর একটা মিষ্টি সাম ছিল, লোহা আর তার সাথে জল। এটা বেসিক্যালি মরচে পড়ার ব্যাপারটা বলে না, মরচে লোহার মধ্যে, তার একটা রিয়াকশন টাইপের বলতে পারিস।
চল নেক্সট আরো একটা ভালো প্রশ্ন বলছে 2.3 গ্রাম সোডিয়ামকে অতিরিক্ত জলের সাথে সম্পূর্ণভাবে বিক্রিয়া ঘটানো হলো। আচ্ছা, ভালো ব্যাপার। সোডিয়ামের সাথে জল, আগেরটা ছিল লোহার সাথে জল। কি পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হবে? আচ্ছা, উৎপন্ন হাইড্রোজেনের আয়তন কত? এটা বেশ ইন্টারেস্টিং হবে। কেন ইন্টারেস্টিং হবে? প্রথমে হচ্ছে সোডিয়াম আছে Na, তার সাথে অতিরিক্ত জল। অতিরিক্ত কথার কোনো মহত্ব রাসায়নিক গণনার ক্ষেত্রে নেই, তো সিম্পল জল। সিম্পল জল কি তৈরি হয়েছে? সোডিয়াম হাইড্রক্সাইড NaOH বলেই দিয়েছে, এবং কোয়েশ্চেনেই বলে দিয়েছে হাইড্রোজেন। যদি অনেক সময় বুঝতে না পারিস কি বিক্রিয়া হবে, তো কোয়েশ্চেনটাকে 4-5 বার পড়বি, দেখবি অনেক হিন্টস ওখান থেকে চলে আসবে। তোরা ওরাই বলে দিচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড আর হাইড্রোজেন উৎপন্ন হবে, তাহলে ব্যাস মিটে গেল। এবার ব্যালেন্স করার গল্প আছে। সোডিয়াম এখানে একটা আছে, সোডিয়াম এখানে একটা আছে, ডান। হাইড্রোজেন দুটো, হাইড্রোজেন তিনটে, তো ম্যাচ করাতে হবে। আমি এখানে 2 বসালাম, তাহলে আমাদের এই দিকের হাইড্রোজেন সংখ্যা 4, তাহলে এখানে 2 বসালে এদিকের হাইড্রোজেন সংখ্যা 4। এদিকে অক্সিজেন দুটো, এদিকে অক্সিজেন দুটো, ব্যাস সুন্দরভাবে জিনিসটা ম্যাচ করে গেল। সুন্দরভাবে জিনিসটা ম্যাচ করে গেল, ব্যালেন্স হয়ে গেল। ভালো কথা। কাকে কাকে লাগবে দেখে নে। 2.3 গ্রাম ধাতব সোডিয়াম, সোডিয়াম লাগবে। অতিরিক্ত জল বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রক্সাইড, এটা লাগবে। উৎপন্ন হাইড্রোজেনের আয়তন, এটাও লাগবে। ঠিক আছে, তিনটেকে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, সোডিয়াম, আচ্ছা এখানে ভালো কথা, এখানে দুটো সোডিয়াম আছে, এখানে তাহলে 2 হবে, ওটা মিস করেছিলাম, 2, নাহলে তো সোডিয়ামের ব্যালেন্সটা সম্পূর্ণ হবে না। এবার প্রশ্ন হচ্ছে সোডিয়ামের সোডিয়ামের ভর কত জানা আছে? খুব সোজা, বল। সোডিয়ামের ভর 23 গ্রাম। 23 গ্রাম। সোডিয়াম 23। তাহলে প্রথম প্রশ্নটা সলভ করছি সোডিয়াম আর তার সাথে সোডিয়াম হাইড্রক্সাইডকে নিয়ে। তাহলে 2 × 23 ইজ ইকুয়ালস টু 46 গ্রাম। ভালো কথা। এখানে 2, সোডিয়াম হচ্ছে 23, একটা অক্সিজেন আছে মানে 16, একটা হাইড্রোজেন আছে মানে 1। তাহলে হিসাব করে দেখ, 23, 14, 40, 80, 80 গ্রাম। তোকে দিয়ে দিয়েছে 2.3 গ্রাম, তাহলে ব্যাপারটা কত জানতে চেয়েছে। সেম জিনিস, কি লিখবি? 46 গ্রাম সোডিয়াম থেকে প্রাপ্ত NaOH এর পরিমাণ, কি পরিমাণ NaOH পাবো? ইকুয়ালস টু 80 গ্রাম। Therefore 2.3 গ্রাম সোডিয়াম থেকে প্রাপ্ত NaOH এর পরিমাণ, জাস্ট কোনাকুনি গুণ, 2.3 × 80/46, পয়েন্ট উঠলো, নিচে একটা 10, 23, 46 কাটলে 2, এটা কাটলো। আচ্ছা, 2 এর সাথে 8 কাটলে 4, তাহলে হিসাব বলছে 4 গ্রাম, 4 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড লাগবে, 4 গ্রাম। প্রথম কাজ হয়ে গেল। সেকেন্ড কাজ, উৎপন্ন হাইড্রোজেনের আয়তন কত? এখানে ভালো করে খেয়াল কর, হাইড্রোজেনের আগে কিন্তু কিছু নেই, 1 মানে 2 3 নেই মানে 1, 2 3 5 নেই মানে 1, ব্যালেন্সের জন্য 2 3 5 বসেনি, তার মানে 1। আমরা কি লিখব? আমরা জানি আচ্ছা, বলেছে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন, তাই তো? এখানে তাহলে হাইড্রোজেনের আয়তনটাও লিখে দিলাম,
বুঝলি? হাইড্রোজেনের আয়তনটাও লিখে দিলাম, 2 গ্রাম। 2 গ্রাম, ঠিক আছে? কাজে লাগবে, কাজে লাগবে। আমরা জানি 1 মোল হাইড্রোজেন মানে 2 গ্রাম হাইড্রোজেন, মানে এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন, এসটিপি। ঠিক আছে, কিন্তু কিন্তু আমাদের তো 2 গ্রাম তৈরি হয়নি। কেন তৈরি হয়নি? কারণ 2 গ্রামটা কখন তৈরি হয়েছে? যখন সোডিয়াম ছিল 46 গ্রাম। 46 গ্রাম থেকে 2 গ্রাম, কিন্তু আমাদের তো সোডিয়াম 46 গ্রাম নেই, তার বদলে আছে 2.3 গ্রাম। তাহলে আমাকে আগে জানতে হবে 2.3 গ্রাম সোডিয়াম থেকে কতটা হাইড্রোজেন জেনারেট হচ্ছে। আবার বলছি, ব্যাপারটা হচ্ছে সমীকরণ অনুযায়ী 46 গ্রাম সোডিয়াম থেকে 2 গ্রাম হাইড্রোজেন তৈরি হচ্ছে, বোঝা যাচ্ছে এটা। কিন্তু আমাদের তো 46 গ্রাম সোডিয়াম দিয়ে দেয়নি, আমাদের বলেছে 2.3 গ্রাম ধাতব সোডিয়াম। 2.3 গ্রাম, তার মানে 2.3 গ্রাম, তার মানে 2.3 গ্রাম। তাহলে 2.3 গ্রাম ধাতব সোডিয়াম থেকে কতটা হাইড্রোজেন জেনারেট হচ্ছে সেটা জানাটা প্রয়োজন, সেটা জানাটা প্রয়োজন। তাহলে সেটার জন্য আমরা কি করছি? আমরা এইভাবে ব্যাপারটা লিখছি যে প্রশ্নানুসারে 46 গ্রাম সোডিয়াম থেকে প্রাপ্ত H2 এর পরিমাণ, কি পরিমাণ হাইড্রোজেন আমাদের কাছে আসছে? কি পরিমাণ হাইড্রোজেন আমাদের কাছে আসছে? না 2 গ্রাম। আমরা দেখলাম একটু আগে 2 গ্রাম। তাহলে দেয়ারফোর আমাদের কাছে সোডিয়াম কত আছে? না 2.3 গ্রাম। তাহলে 2.3 গ্রাম সোডিয়াম থেকে প্রাপ্ত H2 এর পরিমাণ, আবার সেই ঐকিক নিয়ম, আবার সেই ইউনিটারি মেথড, 2.3 ইন্টু 2 বাই 46, তাহলে এটা উঠে গেল ইন্টু 10 হলো 23, 46 ক্যান্সেল হলে 2, তাই তো? 2 কাটলো, তাহলে দেখতে পাচ্ছি 1/10 গ্রাম। 1/10 গ্রাম, আচ্ছা, ভালো ব্যাপার। এখন উপরের সমীকরণ যেটা আমরা জানি বলে লেখা আছে, 2 গ্রাম হাইড্রোজেন মানে 22.4 লিটার হাইড্রোজেন। তাহলে তোর কত হাইড্রোজেন বেরিয়েছে? না 1/10 গ্রাম। তাহলে 1/10 গ্রাম হাইড্রোজেন মানে কি হবে? আবার কোনাকুনি গুণ হবে, 1/10 ইন্টু 22.4 বাই 2। এবার এটা যদি সলভ করিস, নিচে নিচে করছি, 1/10 22.4 বাই 2 করলে ওটা আসবে 11.2, তাকে 10 দিয়ে ডিভাইড করছি, তাহলে 1.12 লিটার হাইড্রোজেন। সিম্পল সলিউশন, সিম্পল সলিউশন। এক মিনিট। 6:05 ক্লাস শুরু হয়েছে, তুই এখন জয়েন করছিস? ভাই বিশ্বাস কর, একটা প্রচন্ড খারাপ কথা বলছি, মাধ্যমিক তোকে দিয়ে হবে না। যদি এরকম সিরিয়াসনেস থাকে, মাধ্যমিক তোকে দিয়ে হবে না। মাধ্যমিকে মিনিমাম 60% পাওয়াও তোর পক্ষে পসিবল হবে না। 6টার সময় ক্লাস শুরু হয়েছে, যদি এইটুকু সিরিয়াসনেস না থাকে, বাবা মাকে বলে দে মাধ্যমিক দিস না। এরকম ভাবে পড়াশোনা করে লাভ নেই, ব্যবসা কর, কিছু কর, মাধ্যমিক ভালো হবে না। কারো দেরি হলে অনেক সময় আমাকে বলেও দেয় যে স্যার অমুক কাজ আছে, সেটাও করিসনি। যাই হোক, লাস্টের দিকে যেটা বলছিলাম, যে 2 গ্রাম হাইড্রোজেন মানে 22.4 লিটার হাইড্রোজেন। তাহলে 1/10 গ্রাম মানে কোনাকুনি গুণ হলো, 1/10 ইন্টু 22.4 বাই নিচে 2 ডিভাইড হলো, কেটে গেল, এটা 2 এটা দিয়ে কাটলে দেখ 11.2,
11.2 তাকে 10 দিয়ে ডিভাইড করছিস, তাহলে আলটিমেটলি 1.12 লিটার। এবার পুরোপুরি অ্যান্সারটাকে গুছিয়ে লিখতে হবে, পুরোপুরি অ্যান্সারটাকে গুছিয়ে লিখতে হবে। গুছিয়ে কি লিখবো, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড চেয়েছে, তাহলে ওই জাস্ট নির্ণেয় NaOH এর পরিমাণ, নির্ণেয় ও NaOH এর পরিমাণ কত, 4 গ্রাম। ঠিক আছে, আর উল্টো দিকে আর কার পরিমাণ চেয়েছে, হাইড্রোজেনের এসটিপি তে আয়তন, তাহলে বলবো H2 এসটিপি তে আয়তন ইকুয়ালস টু 1.12 লিটার। বোঝা গেল? এটা পুরোপুরি বক্স, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। গুড, এটা কিন্তু ভালো সাউন্ড ছিল। হ্যাঁ স্যার। তোকে হ্যাঁ না বললেও হবে, তুই লাস্ট মোমেন্টে এসে বুঝতে পেরে গেছিস। ঠিক আছে, লিখে নাও। স্যার আজকে আমি একটু বাড়ি ছিলাম না স্যার। সেটা আমাকে তো জানাওনি যে স্যার পরের দিন থেকে জানিয়ে দেবো। আসতে দেরি হবে। তোমার মোটামুটি প্রায় রোজ দিনই এরকম করে দেরি করো। আমরাও পড়াশোনা করেছি, আমাদেরও দেরি হতো মাঝে মাঝে, স্যারকে বলে দিতাম, স্যার বলতো ঠিক আছে অসুবিধা নেই। যাই হোক, চলো কথা না বাড়িয়ে এলো লিখে নাও। স্যার হয়ে গেছে। ওকে, চলো মুভিং টু নেক্সট পেজ। স্যার হয়ে গেছে। ওকে, সো এখান থেকে একটা ভালো কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো যে একটা প্রশ্নেই দুটো কাইন্ড অফ সলিউশন আমাদের বের করতে দিয়েছে। ঠিক আছে, চল পরের সামটা দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 9। আচ্ছা, এই অ্যান্সারটা সবাই লিখেছো তো? হ্যাঁ স্যার। গুড। হ্যাঁ স্যার। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে, বলছে 36.78 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে বিয়োজিত করলে এসটিপিতে উৎপন্ন অক্সিজেন গ্যাসের অনেক কিছু বের করতে বলেছে, আয়তন, মোল সংখ্যা, অণুর সংখ্যা, তিনটে জিনিস বের করতে দিয়েছে। তাহলে আমরা যদি বিক্রিয়াটা লেখার চেষ্টা করি, পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেটের সংকেত কি? KClO3। KClO3 এইটাকে যদি বিয়োজিত করা হয় তাপ দিয়ে, তাহলে KCl তৈরি হয়, পটাশিয়াম ক্লোরাইড, আর তার সাথে অক্সিজেন উৎপন্ন হয়। ঠিক আছে, যদি ব্যালেন্স করি তাহলে এইখানে 2 বসাতে হয়, এইখানে 2 বসাতে হয়, এইখানে 3 বসাতে হয়। দেখ সবগুলো মিলে গেছে, পটাশিয়াম 2, ক্লোরিন 2, অক্সিজেন 6টা, বোথ সাইড। ঠিক আছে, প্রশ্নে কি বলেছে, এটাকে নেব আর এইটাকে নেব, অক্সিজেনকে নেব। এবার এইটার ভর জানতে হবে 2, পটাশিয়ামের ভর হচ্ছে 39, পটাশিয়াম সাইডে লিখে দিচ্ছি এখানে, পটাশিয়াম ইকুয়ালস টু 39, ক্লোরিন ইকুয়ালস টু 35.5, আর অক্সিজেন হচ্ছে 16, একটা অক্সিজেন। তাহলে ক্লোরিন 35.5 প্লাস অক্সিজেন 3টে, তাহলে 16 ইন্টু 3 ব্র্যাকেট ক্লোজ, তাহলে পুরো ব্যাপারটা গিয়ে দাঁড়ালো 245 গ্রাম। এটা মনে রাখতে বলেছিলাম যে পটাশিয়াম ক্লোরেটে যদি 2 থাকে, 2 KClO3 থাকলে 245 গ্রাম হবে। আর অক্সিজেন 3 ইন্টু 2টো অক্সিজেন, তার মানে 16 ইন্টু 2, ঠিক আছে, তার মানে 96 গ্রাম। আমাদের প্রশ্নে কত দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে 36.78 গ্রাম, সেখান থেকে কতটা। ঠিক আছে, তোকে দেখ আয়তন, মোল সংখ্যা, অণুর সংখ্যা বের করতে দিয়েছে, তো তুই বলতেই পারিস স্যার গ্রাম বের করে কি করব। দেখ সিম্পল একটা কথা বলি, 1 মোল ইকুয়ালস টু কত গ্রাম কত লিটার, সেটা তোদের শিখিয়েছি, ওই প্রসেসেই আমরা সবগুলো বের করব, ওই জন্য আমি আলাদাভাবে গ্রামটা বের করে নিচ্ছি। ঠিক আছে,
কিরকম ভাবে ব্যাপারটা করছি, কিরকম ভাবে করছি, কি লিখবো, 240 গ্রাম KClO3 থেকে প্রাপ্ত O2 পরিমাণ, O2 পরিমাণ, কি পরিমাণ অক্সিজেন আমরা পাই 245 গ্রাম থেকে, বা পাচ্ছি 96 গ্রাম পাচ্ছি, 96 গ্রাম পাচ্ছি, 245 গ্রাম KClO3 থেকে অক্সিজেন পাচ্ছি 96 গ্রাম, 96 গ্রাম, তাহলে 36.78, 36.78 গ্রাম KClO3 থেকে প্রাপ্ত O2 পরিমাণ। 36.78 থেকে কতটা পাবো, কি করতে হবে, 36.78 ইন্টু 96 বাই 245, ঠিক আছে, 36.78 ইন্টু 96, সিম্পল কোনাকুনি গুণ হচ্ছে, সিম্পল কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন, ঐকিক নিয়ম হচ্ছে। এবার একটা বড়সড় গুণের ব্যাপার, ঠিক আছে। তো মোটামুটি যদি নর্মাল গুণ যেভাবে করে রে আর কি, এটাকে পয়েন্টটাকে তুলে নিচে 100 নিয়ে আসলি, ঠিক আছে, পয়েন্টটাকে তুলে নিচে 100 নিয়ে আসলি, তো নর্মাল গুণ যেভাবে করে 36.78 তার সাথে 98, 3678 তার সাথে 98 করলে মোটামুটি ব্যাপারটা আসে, করা রয়েছে বলে লিখে দিচ্ছি, এটা এক্সামে তোদেরকে করতে হবে, 245, ঠিক আছে। 100 যা আছে ওটাকে হাত লাগাবি না, পরে পেজে যাচ্ছি, ঠিক আছে, এটা ঠিক আছে। এবার যদি ডিভিশন করিস, ডিভিশন করলে আসবে 1471.2 বাই 100, সেটা করলে চলে আসবে 14.71, গুণ করে নর্মাল সিম্পল গুণ করে ক্যালকুলেশনটা করা আছে বলে আমি বলে দিলাম, ঠিক আছে। এতটুকু বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখ ব্যাপারটা শুরু হচ্ছে, আয়তন, মোল সংখ্যা, অণুর সংখ্যা। কিভাবে 1 মোল কার চেয়েছে, অক্সিজেনের চেয়েছে। 1 মোল অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন, মানে 22.4 লিটার অক্সিজেন, মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক O2 অণু। কথাটা বুঝতে পারলি? ছোটবেলায় পড়েছিলাম ক্লাস 9-এ, 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। এই সংখ্যাটা অ্যাকচুয়ালি কি? এইটাই তো অ্যাভোগাড্রো সংখ্যা, এটাই তো অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, আমরা পড়েছি 1 মোল পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। অ্যাভোগাড্রো সংখ্যা কি? এই তো 6.022 10⁻23, ঠিক আছে। তোকে ফার্স্টে কি বের করতে দিয়েছে? আয়তন। ওকে, দেখ স্টেপ বাই স্টেপ করছি, আয়তন স্টেপ বাই স্টেপ করছি। আয়তন 32 গ্রাম থেকে 22.4 লিটার, 32 গ্রাম অক্সিজেন থেকে 22.4 লিটার অক্সিজেন, তাহলে দেয়ারফোর 14.71 গ্রাম অক্সিজেন থেকে কত লিটার, তাহলে 14.7 ইন্টু 22.4 বাই 32, যত আসবে অত লিটার অক্সিজেন। এটা একটা অ্যান্সার, পরে ক্যালকুলেশন করে বলছি।
মিটে গেল প্রথমটা। 32 থেকে 22.4, তোর কত বেরিয়েছে? 14.71। তাহলে 14.71 থেকে কত লিটার? জাস্ট ঐকিক নিয়ম, জাস্ট ঐকিক নিয়ম। নেক্সট কি আছে? নেক্সট আছে মোল সংখ্যা। নেক্সট আছে মোল সংখ্যা। মোল সংখ্যা, মোল সংখ্যা, মোল সংখ্যা কি হবে? মোল সংখ্যার কি হবে? দেখ, মোল সংখ্যা ডিপেন্ড করবে সমীকরণটা কি আছে। মোল সংখ্যার সাথে এই সমস্ত কথার কোনো মিল নেই, ঠিক আছে? এই সমস্ত কথার কোনো মিল নেই। মূল সংখ্যা ডিপেন্ড করবে, মূল সংখ্যা ডিপেন্ড করবে যে আলটিমেটলি সমীকরণটা কি রয়েছে, সমীকরণটা কি আছে, বুঝতে পারলি? আলটিমেটলি সমীকরণটা কি আছে। সমীকরণে অক্সিজেনের আগে যে সংখ্যাটা রয়েছে ওটাই ওর মূল সংখ্যা। সমীকরণে অক্সিজেনের আগে যে সংখ্যাটা ওটাই ওর মূল সংখ্যা। মানে 3 মোল অক্সিজেন, 3 মোল অক্সিজেন, বুঝতে পারা গেল? তো মূল সংখ্যার কোনো আলাদা ক্যালকুলেশনের ব্যাপার নেই। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেব মূল সংখ্যা, মূল সংখ্যা ইজ ইকুয়ালস টু 3। মূল সংখ্যা ইকুয়ালস টু 3, কারেক্ট। নেক্সট বলেছে অণুর সংখ্যা, অণুর সংখ্যা, অণুর সংখ্যা। অণুর সংখ্যা বের করাও খুব সোজা, অণুর সংখ্যা বের করাও কিন্তু খুবই সোজা। কিভাবে করা যেতে পারে? এনি সাজেশন? স্যার 32 গ্রাম O2 ইকুয়ালস টু যেটা অ্যাভোগাড্রো সংখ্যক যে অণুর এটা, তারপরে ওই 14.71 গ্রাম O2 একটা বের করবো ওখান থেকে। ঠিক কথা বলেছে। 32-এর সাথে এইটাকে রিলেট করতে হবে। বেসিক্যালি 32 গ্রাম অক্সিজেন মানে 6.022 10⁻23 সংখ্যক অক্সিজেন অণু। তাহলে দেয়ারফোর আমাদের কত বেরিয়েছে? 14.71। 14.71 গ্রাম অক্সিজেন মানে 14.71 ইন্টু 6.022 10⁻23 বাই 32 সংখ্যক অক্সিজেন অণু। এবার করলে যেটা আসবে সংখ্যক অক্সিজেন অণু, ব্যাস, সিম্পল এটাই। মানে উপরের ওই যে মোলের সমীকরণটা ওটা ইউজ করেই আমরা স্ট্যান্ডার্ড জিনিসপত্রগুলো সলভ করব। এই হলো গল্প। কেউ বুঝতে না পারলে জানিও, বাকিরা লিখে নাও। এইসব জায়গায় 10-এর পাওয়ারটাকে কিছু চেঞ্জ করবে না। 2.76 ইন্টু 10⁻23। যদি দেখিস পরীক্ষায় খুব বড় গুণ হয়ে যাচ্ছে, নাপছে না হুট করে, ওই জাস্ট ফরমেশনটুকু করে যেভাবে বক্স করে আমি রেখে দিয়েছিলাম ওইভাবে রেখে দিই, কোনো চিন্তা নেই। হাফ নম্বর যাবে হার্ডলি, বাট খুব বেশি সময় ওয়েস্ট করবি না। পড়ানো ডান? না স্যার, একটু বাকি। ওকে, স্যার বল। স্যার বলছি ওপরে ওখানে একটা 2 হবে না? ওই একদম উপরে ওই 14.712। মানে এইখান থেকে এইখানে? হ্যাঁ হ্যাঁ, 2 দেয়া যাবে, অসুবিধা নেই। এটা আমি 2 ঘর পর্যন্ত দশমিক নিয়েছি, 2ও দেয়া যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার, হয়ে গেছে। নিচের ক্যালকুলেশন গুলো? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট যাচ্ছি আমরা। নেক্সট অঙ্ক। হ্যাঁ, এটা খুব সুন্দর অঙ্ক আছে, এটা একদম নতুন টাইপের এক্সক্লুসিভ অঙ্ক একদম।
বলছে 1.16 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সাথে কত গ্রাম সিলভার নাইট্রেট বিক্রিয়া করলে, আচ্ছা একটু বড় সড়ো রিয়াকশন হবে, আগে রিয়াকশনটা লিখে নে। সোডিয়াম ক্লোরাইড মানে NaCl, তার সাথে বিক্রিয়া করছে সিলভার নাইট্রেট AgNO3, ঠিক আছে। 1.70 গ্রাম সোডিয়াম নাইট্রেট NaNO3 সোডিয়াম নাইট্রেট এবং অত গ্রাম সিলভার ক্লোরাইড হবে, এটা সিলভার ক্লোরাইড 2.87 গ্রাম সিলভার ক্লোরাইড মানে AgCl উৎপন্ন হবে। কিভাবে করলাম বিক্রিয়াটা? খুব সোজা, Cl টাকে এখানে নিয়ে চলে গেছি, NO3 টাকে এখানে নিয়ে চলে গেছি, সোডিয়াম নাইট্রেট সিলভার ক্লোরাইড, ঠিক আছে। বিক্রিয়াটিতে উৎপন্ন মোল সংখ্যা কত? বেশ, দেখ ব্যাপারটা একটু ভালো করে দেখ। এই বিক্রিয়াটা একটু অন্য টাইপের বিক্রিয়া, ঠিক আছে, একটু অন্য টাইপের বিক্রিয়া। কেন? সোডিয়াম ক্লোরাইড এখানে কত দেওয়া আছে না 1.16 গ্রাম, সিলভার নাইট্রেট কত দেওয়া আছে দেখ, কত গ্রাম সিলভার নাইট্রেট, এটাতে আছে x, ধরে নে x, কারণ ওটা বলে দেওয়া নেই, ওটা বের করতে বলেছে। সোডিয়াম নাইট্রেট NaNO3 বলা আছে দেখ 1.70 গ্রাম, 1.70 গ্রাম, তাই তো, এবং 2.87 গ্রাম সিলভার ক্লোরাইড, তাহলে 2.87 গ্রাম সিলভার ক্লোরাইড, ঠিক আছে, উৎপন্ন হবে। বিক্রিয়াটিতে উৎপন্ন মোল সংখ্যা তো পরে আসছি। কি হবে ব্যাপারটা এখানে? এখানে তো সবই দেওয়া আছে, কার থেকে কোনটা তৈরি হবে সেটা তো এক্স্যাক্টলি বলা নেই। আর ইনফ্যাক্ট চারটেকে নিয়েই কাজ করতে হবে দেখ, কারণ চারটেরই তথ্য দেওয়া আছে। সমস্যাটা বুঝতে পারলি? আগের গুলোতে কি ছিল, একটা দেওয়া ছিল আর একটা বের করতে বলছিল, এরকম ব্যাপার। এখানে দেখ মানে তিনটে দেওয়া আছে, একটা বের করতে বলছে। কিভাবে করতে হয় এই সমস্ত অঙ্ক? আমরা নর্মাল যে ঐকিক নিয়মটা একটু আগে শিখলাম, ওই জিনিসটা এখানে কাজ করে না। এখানে একটা নতুন নিয়ম আমাদের অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। তার আগে একটা জিনিস লিখে নিই, ধরি নির্ণেয় AgNO3 পরিমাণ কতটা আমি সিলভার নাইট্রেট নিচ্ছি না x গ্রাম, ঠিক আছে। এখানে কি করতে হয়? এখানে আমরা ভরের নিত্যতা সূত্র প্রয়োগ করি। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র প্রয়োগ করি। এখানে ভরের নিত্যতা সূত্র প্রয়োগ করা হয়। ভরের নিত্যতা সূত্র প্রয়োগ করা হয়, ভর, ঠিক আছে, ভরের নিত্যতা সূত্র প্রয়োগ করা হয়। সূত্রটা কি বলছে? বিক্রিয়কের মোট ভর ইকুয়ালস টু বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। মানে এই যে শুরুর গুলো, এদেরকে বলা হয় বিক্রিয়ক, যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর যেগুলো উৎপন্ন হয় তাকে বলে বিক্রিয়াজাত, ঠিক আছে। শুরুর গুলোকে বলে বিক্রিয়ক, পরের গুলোকে বলে বিক্রিয়াজাত। এখানে কি বলেছে? বিক্রিয়কের মোট ভর বাই বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, মানে বিক্রিয়কের মোট ভর মানে এই যে দুটোর যোগফল,
1.16 প্লাস এক্স ইজ ইকুয়ালস টু বিক্রিয়াজাত মানে এইটা আর এইটার যোগফল 1.70 2.87। কথাটা বোঝা গেল? যারা বিক্রিয়া করছে তাদেরকে বলা হয় বিক্রিয়ক, আর যারা উৎপন্ন হয়েছে তাদের বলা হয় বিক্রিয়াজাত। তো আমাদের প্রসেসটা কি? আমরা বিক্রিয়কের মোট ভর নেব 1.6, তার সাথে x যোগ করেছি। বিক্রিয়াজাত পদার্থের মোট ভর নেব 1.7, তার সাথে 2.87 অ্যাড করেছি। এই যে 1.7 2.87 অ্যাড করেছি, করে ব্যাপারটা দাঁড়িয়েছে বিক্রিয়কের মোট ভর বিক্রিয়াজাতর মোট ভর আমরা কি করছি? অ্যাড করছি। আমরা কি করছি? অ্যাড করছি। করে এখান থেকে যেটা x বেরোবে সেটাই অ্যান্সার, সেটাই অ্যান্সার। তাহলে এখান থেকে x দেখ, x কি হবে? এটাকে যোগ করতে হবে, যোগ করে এইটাকে এদিকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? আলটিমেটলি ব্যাপারটা আসবে 3.41 গ্রাম। করে দেখে নিই দরকার হলে, 3.41 গ্রাম। ঠিক আছে? আলটিমেটলি অ্যান্সারটা আসবে 3.41 গ্রাম। এটা হলো x। এবার বলেছে বিক্রিয়াটিতে মোল সংখ্যা চেয়েছে। বিক্রিয়াটিতে মোল সংখ্যা চেয়েছে। এটা কিভাবে করতে হবে? এটা কিভাবে করতে হবে? তাহলে এখন আমাদের কাছে কতটা সিলভার নাইট্রেট প্রস্তুত হচ্ছে? কতটা? না 3.14 গ্রাম। ঠিক আছে? 3.14 গ্রাম। আচ্ছা, তোর মোল সংখ্যা কি চেয়েছে? সিলভার ক্লোরাইড, মানে এইটার মোল সংখ্যা চেয়েছে। এইটার মোল সংখ্যা চেয়েছে। কিভাবে করব দেখ। সেকেন্ড পার্ট, AgCl এর মোল সংখ্যা। একটু অন্যভাবে গ্যাসের ফর্মুলা ইউজ হবে। n ইকুয়ালস টু, গ্যাসে লিখেছিলাম W/m, W ছিল প্রদত্ত ভর, যে ভরটা দেওয়া আছে। m ছিল আণবিক ভর, ওটা এখানে হবে সংকেত ভর। কেন স্যার আণবিক ভর কেন হলো না? কারণ AgCl এর জন্য আণবিক ভর কথাটা প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয়? কারণ AgCl হচ্ছে দুটো আয়ন মিশিয়ে তৈরি, একটা Ag+, একটা Cl-। তাই AgCl এর ক্ষেত্রে আমরা আণবিক ভর কথাটা না বলে সংকেত ভর কথাটা বলি। আবার বলছি, AgCl যেটা রয়েছে W/m, তো W/m, W মানে প্রদত্ত ভর, m মানে কি হয়? আণবিক ভর। কিন্তু এখানে আণবিক ভর কথাটা হবে না। আণবিক ভর কথাটা হবে না। কেন হবে না? কারণ AgCl এর আণবিক ভর হয় না, যেটা হয় তাকে বলা হয় সংকেত ভর। ক্লাস 9 এর মোল চ্যাপ্টারের লাস্টে ছিল সংকেত ভর। সংকেত ভর মানে হচ্ছে যারা আয়ন দিয়ে তৈরি, মানে আয়ন মিলিত হয়ে তৈরি হয়েছে, মানে মূলত তড়িৎযোজী যারা, তাদের ক্ষেত্রে সংকেত ভর কথাটা, মানে তাদের আণবিক ভরটাই হচ্ছে সংকেত ভর। এইভাবে মনে রাখ, যারা মূলত তড়িৎযোজী তাদের আণবিক ভরই হচ্ছে সংকেত ভর। আর সমযোজীর ক্ষেত্রে আণবিক ভর মানে আণবিক ভর। ঠিক আছে? প্রদত্ত ভর কত দেওয়া আছে? প্রদত্ত ভর দেওয়া আছে 2.87। সংকেত ভর কত সেটা জানতে হবে। সেটা হচ্ছে 143.37। কি করে পেলেন স্যার? দেখো লিখলাম, যেহেতু AgCl এর সংকেত ভর ইজ ইকুয়ালস টু, Ag এর কত দেওয়া আছে? 107.87। ক্লোরিন কত? 35.5। দুটো যোগ করে দেখ 143.37 গ্রাম। একই রে বাবা, সেম আণবিক ভরের মতো, কিন্তু আণবিক ভর কথাটা বলা হয় না, কারণ
এজি আর সিএল ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করতে পারে, তড়িৎ যৌগ বলতে পারিস। এইটাকে যদি সলভ করিস আলটিমেটলি আসবে খুব ছোট্ট একটা অ্যান্সার, এত মোল। বোঝা গেল? তাহলে এখানে অ্যান্সার লেখার জায়গা আছে, লিখে দিচ্ছি। নির্ণেয় এজি না, সিলভার নাইট্রেট, হ্যাঁ AgNO3 পরিমাণ, AgNO3 পরিমাণ আমরা কত বের করলাম? 3.41, কারেক্ট, 3.41 গ্রাম। আর নির্ণেয় AgCl এর মোল সংখ্যা কত? 0.02 মোল। এই হলো অঙ্ক। বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যেটা করাচ্ছি সেটা যদি কালকের মধ্যেই প্র্যাকটিস না করো, রাসায়নিক গণনা অলওয়েজ টাফ মনে হবে। এই নিয়ম, এই জিনিস আজকে রাত্রে ঘুমালেই মাথা থেকে হাফ বেরিয়ে যাবে। তো আজকে বা কালকের মধ্যে পুরো না দেখে ট্রাই করতে হবে। পারলাম না, আবার খাতা থেকে দেখলাম। তারপরে শুক্রবার, সোমবার, মঙ্গলবার নাগাদ আবার বসতে হবে। কন্টিনিউ সেম জিনিস রিভাইজ করলে অনেক লাভ। নতুন জিনিস তো শিখবই, তার সাথে পুরনো জিনিস রিভিশন করাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ। যারা রিভিশনে ফোকাস করে তারা জানে রিভিশনের মাহাত্ম্যটা কি। চলো নোট ডাউন করে নাও, এখানে সিলভার নাইট্রেটের বদলে সিলভার ক্লোরাইড করো, লিখে নাও প্রত্যেকে। স্যার হয়ে গেছে। গুড। তাহলে একটা সুন্দর অঙ্ক আমরা পেলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তাহলে যাওয়া যাক, নেক্সট অঙ্কের ক্ষেত্রে যাওয়া যাক, দেখি কি রয়েছে নতুন। বেশ বড় সড়ো একটা চেহারা দেখতে পাচ্ছি। বলছে জিঙ্ক অক্সাইডকে কার্বন সহযোগে, আচ্ছা এটা নিজেরা ট্রাই করতে দেখি, আগের অঙ্কটার সাথে বেশ লিঙ্কড আছে। একটু পড়ে কোয়েশ্চেনটা পড়ে নিজেরা ট্রাই কর দেখি। 3 মিনিট দিলাম। হয়েছে? দেখ তাহলে একটু আমি হেল্প করি। বলছে জিঙ্ক অক্সাইড কার্বন সহযোগে উত্তপ্ত করলে সি, জিঙ্ক ও কার্বন মনোক্সাইড ZnCO উৎপন্ন হয়, ঠিক আছে? আচ্ছা, 40.685 গ্রাম জিঙ্ক অক্সাইড, 40.685 গ্রাম জিঙ্ক অক্সাইড থেকে 31.785 গ্রাম জিঙ্ক, 31.785 গ্রাম জিঙ্ক 14 গ্রাম কঠিন কার্বন মনোক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম কার্বন প্রয়োজন? এক্স ধরে নিলাম। তাহলে কি লিখবো আমরা? ফার্স্টে ধরি কার্বনের পরিমাণ ইকুয়ালস টু এক্স গ্রাম, ঠিক আছে? নেক্সট কি লিখবো? ভরের নিত্যতা সূত্রানুযায়ী, ভরের নিত্যতা সূত্রানুযায়ী কি হবে? বিক্রিয়কের মোট ভর, বিক্রিয়কের মোট ভর ইকুয়ালস টু বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, ঠিক আছে? বিক্রিয়কের মোট ভর ইকুয়ালস টু বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, এটা বক্তব্য। বিক্রিয়ক বলতে কে কে আছে? 40.685 প্লাস এক্স। আচ্ছা, বিক্রিয়াজাত বলতে
38.785 প্লাস 14 হলো। সেখান থেকে এক্স 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 করে বল কত আসছে, 31.785 প্লাস 14 মাইনাস 40.685, 15 কাছাকাছি আসা উচিত। একত্রিশ আর 14 না, 15 না, 5-এর কাছাকাছি, এটা তো 45 হচ্ছে মোটামুটি। করাই যাক। 5.1 হচ্ছে। 5.1 হচ্ছে, তাহলে 5.1 গ্রাম পেয়ে গেলাম আমরা। প্রথম প্রশ্নের সমাধান হয়ে গেল। সেকেন্ড বলছে বিক্রিয়াটিতে কত মোল কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। সেম একই গল্প, কত মোল। তাহলে আমরা কি বের করব, সিও এর মোল সংখ্যা স্মল এন যাকে বলে, সেটা হচ্ছে W/M। ডব্লু মানে প্রদত্ত ভর, যে ভরটা দেওয়া আছে। এম মানে এখানে আণবিক ভর হবে, কারণ কার্বন মনোক্সাইডের সংকেত ভর হয় না, ও আয়নে ভাঙতে পারে না, সমযোজী যৌগ। প্রদত্ত ভর কত দেওয়া আছে, 14 গ্রাম, 14। আচ্ছা, কার্বন মনোক্সাইডের আণবিক কত, 28। কিভাবে পেলেন স্যার, লিখে দিচ্ছি। সিও এর আণবিক ভর এম, কার্বনের কত 12, অক্সিজেনের কত 16, একটা অক্সিজেন কিন্তু, ঠিক আছে, 28 গ্রাম, 28 গ্রাম হয়ে গেল। তাহলে কাটাকাটি করে দেখ, n ইকুয়ালস টু 14/28 মানে হাফ, মানে 0.5 মোল। তাহলে অ্যান্সার আমরা কি লিখব, অ্যান্সার লিখব হচ্ছে যে কত গ্রাম কার্বন প্রয়োজন, নির্ণেয় কার্বনের পরিমাণ, নির্ণেয় কার্বনের পরিমাণ is equals to 5.1 গ্রাম, 5.1 গ্রাম, নির্ণেয় সিও এর মোল সংখ্যা is equals to 0.5 মোল, 0.5 মোল। বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার। মুকুল বুঝতে পেরেছিস না আবার হ্যাঁ বলবি? স্যার। শিওর? হ্যাঁ স্যার। গুড। হ্যাঁ স্যার। আচ্ছা চলো লিখে নাও। স্যার শুদ্ধ একবার ফার্স্টের দিকটা একটু বলুন, একটুখানি বুঝতে পারিনি, তখন কথাটা কেটে কেটে আসছিল। এই অঙ্কটা আগের অঙ্কের মতনই, সেম টু সেম। এখানে বলেছে জিঙ্ক অক্সাইড ZnO, কার্বন সি, উত্তপ্ত করলে জিঙ্ক তৈরি হচ্ছে ও কার্বন মনোক্সাইড মানে সিও। তাহলে বলেছে, তারপরের লাইন বলেছে এত গ্রাম জিঙ্ক অক্সাইড লিখেছি, এত গ্রাম জিঙ্ক লিখেছি, 14 গ্রাম কঠিন কার্বন মনোক্সাইড লিখেছি, কত গ্রাম কার্বন প্রয়োজন, কার্বন এক্স, ঠিক আছে, কার্বনের পরিমাণ এক্স গ্রাম, ভরের নিত্যতা সূত্র, বিক্রিয়কের মোট ভর, এটা তো একটু আগেই শিখলাম আমরা, আগের প্রশ্নে এটা দেখলাম। ভরের নিত্যতা সূত্র, বিক্রিয়কের মোট ভর, বিক্রিয়াজাতর মোট ভর, বিক্রিয়কের মোট ভর, বিক্রিয়াজাতর মোট ভর, বিক্রিয়ক মানে হচ্ছে এইগুলো, ZnO আর কার্বন, মোট ভর কত 40.685 প্লাস এক্স, 40.685 প্লাস এক্স। আচ্ছা, বিক্রিয়াজাত বলতে জিঙ্ক এইটা, কার্বন মনোক্সাইড এইটা, দুটো লিখে দিয়েছি। এটা এখানে এই দিকে পাঠিয়ে দিয়েছি, 40টাকে এইদিকে পাঠিয়ে দিলাম। এবার তো জাস্ট নর্মাল ক্যালকুলেশন, যোগ বিয়োগ, 5.1 বোঝা গেল? এই পরের পেজটা বোঝা গেছে?
পরের পেজটাও খুব সোজা। হ্যাঁ। হ্যাঁ, মোল সংখ্যা মানে প্রদত্ত ভর বাই আণবিক ভর। সুন্দর একটা ফর্মুলা। প্রদত্ত ভর দেওয়া আছে 14 গ্রাম, এই যে বলেছে 14 গ্রাম কার্বন মনোক্সাইড, 14 লেখা রয়েছে, তো সেটাই এখানে লিখেছি, ডাব্লুর জায়গায় 14। আর এম মানে আণবিক ভর, এইখানে সংকেত ভর হবে না কারণ কার্বন মনোক্সাইড সমযোজী যৌগ। তো আণবিক ভর এম 12 + 16 করছি 28, 28 বসিয়ে দিয়েছি, কাটাকাটি হলো 0.5। স্যার হয়ে গেছে। ওকে, স্যার হয়ে গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। হ্যাঁ, হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, আচ্ছা দেখো, এবার বেশ কিছু ইন্টারেস্টিং সাম আসবে। বলছে কোনো ধাতব কার্বনেটের 200 গ্রাম। আচ্ছা, ধাতব কার্বনেট মানে কি ধরনের যৌগ সেটা কিন্তু বলে দেয়নি, শুধু বলেছে ধাতব কার্বনেট। 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাস উৎপন্ন হয়। বেশ ভালো কথা। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22। আরো ভালো কথা, বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়েছে বলো দেখি। বুদ্ধি খাটিয়ে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আমাকে জানাও কিভাবে কি করা যেতে পারে। ধাতব কার্বনেট, ধাতব কার্বনেট বলতে আমরা যদি ফিউ এক্সাম্পল নিয়ে নিই, যেমন সোডিয়াম কার্বনেট Na2CO3, পটাশিয়াম কার্বনেট, এই টাইপের পদার্থ। ঠিক আছে, তো ধাতব কার্বনেট তো কিছু বলে দেয়নি, আমরা ধরলাম একটা র্যান্ডাম কিছু নিয়ে নে, ধরে নে এক্স CO3। ক্যালসিয়াম কার্বনেট হলে কিন্তু আবার CaCO3 হয়, দুইটা আবার থাকে না। ঠিক আছে, তো ঠিক আছে, যাই হোক অসুবিধা নেই। এক্স হচ্ছে ধাতু, এটাকে উত্তপ্ত করেছি, উত্তপ্ত করতে ধাতব অক্সাইড তৈরি হয়েছে মানে XO, তার সাথে একটা গ্যাসীয় যৌগ। মূলত আমরা যদি ধাতব কার্বনেটকে, যে কোনো রকম ধাতব কার্বনেটকে উত্তপ্ত করি, মূলত কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। ঠিক আছে, তাহলে প্রশ্ন করেছে এটা আছে 200 গ্রাম, 112 গ্রাম এই যৌগ তৈরি হয়েছে, আর যেটা ও একটি গ্যাসীয় গ্যাস উৎপন্ন হয়েছে। কার্বন ডাই অক্সাইড কত সেটা কিন্তু বলা নেই, কার্বন ডাই অক্সাইড কত তৈরি হয়েছে সেটা কিন্তু বলা নেই। ঠিক আছে, তাহলে বলছে বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়েছে। হেভি প্রশ্ন, কত মোল মানে এর বেসিক্যালি মোল চেয়েছে, মোল সংখ্যা চেয়েছে। প্রশ্নটা পড়ে বোঝা গেল? ধাতব কার্বনের 200 গ্রাম দেওয়া আছে, 112 গ্রাম ধাতব অক্সাইড দেওয়া আছে, বাষ্প ঘনত্ব দেওয়া আছে, ঠিক আছে, ওটা পরে কাজে লাগাচ্ছি। বলছে বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়েছে, মোল সংখ্যা চেয়েছে। এতটুকু বোঝা গেল দুজনের? হ্যালো, পড়া বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে মোল সংখ্যা চেয়েছে, মোল সংখ্যা চেয়েছে মানে মোল সংখ্যার ফর্মুলা ইউজ করব। কি করব না, আমরা জানি মোল সংখ্যা বের করার ফর্মুলা কি? n ইকুয়ালস টু, তাড়াতাড়ি, W/m। W মানে হচ্ছে প্রদত্ত ভর, যেটা এখানে দেওয়া নেই। আচ্ছা, m মানে এখানে আণবিক ভর হবে, কারণ কার্বন ডাই অক্সাইড তো সমযোজী যৌগ, আণবিক ভর। ঠিক আছে,
আণবিক ভর নয় পেয়ে যাব, ঠিক আছে, সমস্যা নেই, বাষ্প ঘনত্ব দেয়া আছে যখন আণবিক ভর পেয়ে যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রদত্ত ভর কিভাবে বের করব। প্রদত্ত ভর কিভাবে বের করব, তার জন্য সব থেকে বেস্ট প্রসেস বলতে পারবি? সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্র। এখানে এখানে মন দিয়ে দেখ, আণবিক ভর যেটা এম আছে, আণবিক ভর আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক মনে আছে? স্যার m equals to 2d। m equals to 2d, গুড, মানে 2 ইন্টু বাষ্প ঘনত্ব, 2 ইন্টু বাষ্প ঘনত্ব ডি। সম্পর্কগুলো মনে রাখো মুকুল বাবু, m equals to 2d সম্পর্ক এটা, আণবিক ভর বাষ্প ঘনত্ব। তাহলে 2 ইন্টু বাষ্প ঘনত্ব বলা আছে 22, তাহলে আণবিক ভর পেয়ে গেলাম 44। আণবিক ভর পেয়ে গেলাম 44, মিটে গেল, আণবিক ভর হয়ে গেছে। এবার দরকার প্রদত্ত ভর। প্রদত্ত ভর, তার জন্য কি করব, এখন এখন ভরের নিত্যতা সূত্রানুসারে, ভরের নিত্যতা সূত্রানুসারে বিক্রিয়কের মোট ভর, বিক্রিয়কের মোট ভর ইকুয়ালস টু বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। এখানে বিক্রিয়ক বলতে কে, এখানে বিক্রিয়ক বলতে শুধু XCO3 মানে 200 গ্রাম, আর এটা হচ্ছে 112, আর এইটাকে ধরে নে X, ওটাকে ধরে নে X, ঠিক আছে। তাহলে 200 ইকুয়ালস টু 112 প্লাস X, 200 ইজ ইকুয়ালস টু 112 প্লাস X, ব্র্যাকেটে সিন্স ধরি গ্যাসটির পরিমাণ ইকুয়ালস টু X গ্রাম। কথাটা বোঝা গেল? বিক্রিয়কের মোট ভর মানে এটা 200 গ্রাম ইকুয়ালস টু এটার ভর 112 দেওয়া আছে প্রশ্নে, এটার ভর দেওয়া নেই, X ধরে নিলাম, দেওয়া নেই, X ধরে নিলাম। তো 200 ইকুয়ালস টু 112 প্লাস X, 200 ইকুয়ালস টু 112 প্লাস X। তাহলে এখান থেকে যদি X বের করিস, X কি বের করবি, X ইকুয়ালস টু 200 মাইনাস 112, তাহলে আলটিমেটলি X কত আসছে, 8 88, দেখ, তাই তো, হ্যাঁ 88, ঠিক আছে। তাহলে therefore N is equals to W by M, ইহাই প্রদত্ত ভর, যেটা বেরোলো 88। আণবিক ভর কত জানি আমরা, 44, এই যে বের করলাম 44, তাহলে আলটিমেটলি বসিয়ে দিতে 2 মোল। তাহলে অ্যান্সারে আমরা কি বলবো, নির্ণেয় মোল সংখ্যা is equals to 2 মোল। বোঝা গেল? আরেকবার জিনিসটা সবাইকে বুঝিয়ে দিচ্ছি। বলেছে ধাতব কার্বনেটকে উত্তপ্ত করতে অক্সাইড তৈরি হয়েছে, কার্বন ডাই অক্সাইড, মানে একটা গ্যাস তৈরি হয়েছে, গ্যাস বলতে মূলত কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এটা 200 গ্রাম বলা আছে, এটা 112 গ্রাম, ঠিক আছে। একদম ফ্রেশ রয়েছে। এটা যেটা গ্যাসটা উৎপন্ন হয়েছে তার মোল সংখ্যা চেয়েছে। মোল সংখ্যা মানে W/M, W মানে প্রদত্ত ভর, M মানে আণবিক ভর।
যেহেতু গ্যাসটা কার্বন মনোক্সাইড হয় তাই ওর সংকেত ভর হয় না, ওর হয় আণবিক ভর। আণবিক ভর m মানে 2 ইন্টু বাষ্প ঘনত্ব। আগের দিন আমরা ফর্মুলাটা শিখেছি। তাহলে বাষ্প ঘনত্ব 22 বসিয়ে দিলাম 44, তাহলে আণবিক ভর 44, এখানে কোনো একক দিবি না, আণবিক ভর 44 এটা পেয়ে গেছি। তাহলে প্রদত্ত ভর দরকার, তার জন্য কি ভরবেগের নীতি ইউজ করছি। সেটা কি বলছে, এদিকের মোট ভর ইকুয়ালস টু এদিকের মোট ভর। এদিকের মোট ভর কত 200, এদিকের মোট ভর কত 112 প্লাস এক্স। এদিকে 200, এদিকে 112 প্লাস এক্স, এদিকে 200, এদিকে 112 প্লাস এক্স, 200 112 প্লাস এক্স, এক্স পেয়ে গেলাম 88। এটাই প্রদত্ত ভর মানে ডাব্লিউ। তাহলে ডাব্লিউর জায়গায় বসিয়ে দিলাম এম এর জায়গায় 44। এই যে এই ফর্মুলাটা ডাব্লিউ বাই এম ফর্মুলাটা, ডাব্লিউ বাই এম 88/44 মানে 2 মোল। সিম্পল হয়ে গেল। নির্ণেয় মোল সংখ্যা 2 মোল, এটাই জানতে চাওয়া হয়েছিল। বুঝতে পারা গেল দুজনের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো নোট ডাউন করে নাও জলদি। স্যার হয়ে গেছে। ওকে, চলো নেক্সট পেজে মুভ করছি। নেক্সট পেজ না, নেক্সট অঙ্ক। আচ্ছা, বলছে 21 গ্রাম, এটা কি একটু আগে হলো শুরুতে? দেখে না তো একবার 21 গ্রাম দিয়ে নাকি অন্য কিছু ছিল? এটা কি রিপিট অঙ্ক? না স্যার হয়নি। হয়নি? আচ্ছা, এই টাইপেরই করেছি মনে হয়। এখানে 21 না থেকে অন্য কিছু ছিল মোস্ট প্রবাবলি, অন্য কিছু হ্যাঁ স্যার 84 ছিল। 84 ছিল। আচ্ছা, তাহলে একই অঙ্ক। ঠিক আছে, চলো দেখি, ফাটাফাট করে নাও। একই অঙ্ক এটা, ট্রাই করো সবাই, 2 মিনিট সময়, তাড়াতাড়ি। স্যার অঙ্কটা আমার কাছে নেই স্যার। আরে এত অঙ্কগুলো শিখলি, ট্রাই কর। আচ্ছা স্যার। কি শিখলি তাহলে? বলছে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রন মানে Fe, তার উপর দিয়ে স্টিম চালনা করছি মানে H2O, জল চালনা করছি, কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে। বেসিক্যালি বিক্রিয়াটা হচ্ছে এখানে Fe3O4 তৈরি হয়, তার সাথে হাইড্রোজেন তৈরি হয়। ব্যালেন্স করতে হয়, ব্যালেন্স করতে গেলে এখানে 3 বসাতে হয়, এখানে 4 বসাতে হয়, এখানে 4 বসাতে হয়। স্যার বল স্যার হয়ে গেছে। কত কি এসছে? 11.2 লিটার H2। ওটা তো আয়তন বেরোলো, আর হাইড্রোজেনের পরিমাণ? ও হাইড্রোজেনের পরিমাণ 1 গ্রাম। হাইড্রোজেনের পরিমাণ 1 গ্রাম এসছে। বেশ, চলো আমি করে দেখি তাহলে। লোহা আছে, হাইড্রোজেন আছে। লোহা হচ্ছে 56, তাহলে 3 ইন্টু 56, 3 6 18, 3 5 15, 168। 168 গ্রাম লোহা থেকে 4 ইন্টু 2 মানে 8 গ্রাম হাইড্রোজেন তৈরি হচ্ছে। তাহলে প্রশ্ন করা হয়েছে 21 গ্রাম থেকে কতটা তৈরি হবে। 21 গ্রাম থেকে কত তৈরি হবে? সিম্পল ঐকিক নিয়ম, 168 গ্রাম Fe থেকে প্রাপ্ত H2 এর পরিমাণ, প্রাপ্ত H2 এর পরিমাণ is equals to 8 গ্রাম। ঠিক আছে, তাহলে therefore 21 গ্রাম Fe থেকে প্রাপ্ত H2 এর পরিমাণ 21 ইন্টু 8 বাই 168। ওপরটা করে দেখ, ওপরটাও 168 আসছে, নিচেরটাও 168 আসছে, তার মানে 1 গ্রাম, তার মানে 1 গ্রাম। ঠিক আছে, এটাই হলো প্রথম প্রশ্নের অ্যান্সার, যে চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে না 1 গ্রাম। নেক্সট জিজ্ঞাসা করছে, একটা বুলেট দিয়ে দিলাম, নেক্সট জিজ্ঞাসা করছে এসটিপিতে তার আয়তন কত। এসটিপিতে তার আয়তন কত? এসটিপিতে তার আয়তন কত? এসটিপিতে আয়তন চাওয়া হয়েছে।
ঠিক আছে, তাহলে কি করব না 1 মোল হাইড্রোজেন মানে 2 গ্রাম হাইড্রোজেন মানে 22.4 লিটার। হাই দেখ অক্সিজেন লিখছি, এত অক্সিজেন সম্পর্কে নিউজ শুনছি না, শুধু অক্সিজেন লিখছি। হাইড্রোজেন, ঠিক আছে, বেশ। আমাদের কত বেরিয়েছে? আমাদের বেরিয়েছে 1 গ্রাম। আমাদের বেরিয়েছে 1 গ্রাম। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন মানে জাস্ট কোনাকুনি গুণ 1 ইন্টু 22.4/2, তাহলে আলটিমেটলি 11.2 লিটার হাইড্রোজেন। 11.2 লিটার হাইড্রোজেন। তাহলে সিম্পল আমরা অ্যান্সারটা লিখব যে ফার্স্টে কি ছিল, কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে, H2 এর পরিমাণ, খুব সোজা অঙ্ক, H2 এর পরিমাণ ইজ ইকুয়ালস টু 1 গ্রাম। আগের পেজে বেরিয়েছে H2 এর আয়তন ইজ ইকুয়ালস টু 11.2 লিটার হাইড্রোজেন এসটিপি। ঠিক আছে, এই হলো সমাধান। চলো, যার হয়নি করে নাও তাড়াতাড়ি। স্যার হয়ে গেছে। আচ্ছা, পড়াটা ঠিক এইভাবেই করেছিস তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। আজকে এইটুকুই থাকবে, এরপরে আরো কতকগুলো রয়েছে সেগুলো আমি এই যে ক্লাস পিডিএফটা পাঠাবো এটার সাথেই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটার সাথেই পাঠিয়ে দিচ্ছি, তো সেগুলো অ্যাজ আ হোমওয়ার্ক রইল। আর অনুশীলনী তো হোমওয়ার্ক ছিলই, এমসিকিউ ভিএসএ লিখে দিচ্ছি এখানে, দ্বারা এখানে হচ্ছে হোমওয়ার্ক 1 নম্বর হচ্ছে ক্লাস পিডিএফ যেটা পাঠাবো সেটা থাকবে। সেকেন্ডলি চ্যাপ্টারের নামটাও লিখে দিলাম, রাসায়নিক গণনা, এমসিকিউ ভিএসএ এসএ। ঠিক আছে, আর এলএটাও করিস, এলের সামসগুলো, এগুলোর শুধু অঙ্কগুলো, সামসগুলো শুধু অঙ্কগুলো করিস। ঠিক আছে, শুধু অঙ্কগুলো করিস, বাকি ওই থিওরিটিক্যাল প্রশ্ন একটা কাজ কর, সবগুলোই করে রাখ, সবগুলোই করে রাখ, অল 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 সবগুলোই করে রাখ। তাহলে কি হবে, একটা নোটস মতো থাকবে আর কি। অল অল সবই করে রাখ, সবই করে রাখ। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, আজকের ক্লাস এখানেই সমাপ্ত হলো। আর বেশি নেই না, অনেকগুলোই আছে। ও মাই গুডনেস। যাই হোক, যত করবি তত বেটার। ঠিক আছে, এইগুলো চেষ্টা করো কালকের মধ্যেই অ্যাটলিস্ট একবার প্র্যাকটিস করে নেবার, নালে কিন্তু বস উদ্ধার হওয়া মুশকিল আছে। আজকের মতো গেলাম তাহলে, টাটা, বাবাই।